কত থেকে ইউনিট না? Hello dear students, Assalamu alaikum and good morning to everyone. This is Rashid Nawaz, your English teacher. Welcome to my online class again organized by South Asian School and College, Chattogram. How are you? Fine. Fine. Okay, I'm also fine. Today I am going to take another class of your English past paper. Basically, I will discuss model question 18 in this class. In the last class, I discussed model question 17. Okay. স্যার স্যার হ্যাঁ, আমাদের ইংলিশে ইউনিট 3 থেকে না শুরু, মানে শর্ট সিলেবাসে? ইউনিট 3, 4, 5 এগুলো আছে, এরপর আরো কয়েকটা আছে, দেখতে হবে। প্রথমগুলো ঠিক আছে, আচ্ছা। আমি ফলো করতেছি, সিলেবাস ফলো করতেছি, সমস্যা হবে না। So dear students, now I am going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? জি স্যার। Okay, this is my introduction. I mentioned here subject and topic of the class. Now you can see the topic of today's class. The topic of today's class is model question 18. Actually, I will discuss model question 18, item number 1 to 6. Now you can see the learning outcomes of today's class. After completing this class, you will be able to fill in the gaps with information given in the passage. You will be able to match the parts of sentences. You will be able to answer MCQ and open-ended questions based on given passage. You will be able to arrange the story in correct order. Okay. Now, this is a passage from your EFT book. It is arranged in model question 18 in your model question book. Can you watch the passage? জি স্যার। সবাই ধরতে পেরেছো আমি কোন মডেল কোয়েশ্চেনটা পড়াচ্ছি? সেটা সবার কাছে বই আছে? হ্যাঁ আছে। এটা তোমাদের ইএফটি বই থেকেও ধরতে পারবে, চাইলে আবার তোমাদের মডেল কোয়েশ্চেন বইতেও 18 নম্বরে দেওয়া আছে। তাহলে দেখো, দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস। আমরা গত ক্লাসে একটা প্রজেক্টের কথা বলেছিলাম, তাই না? ওই যে ক্লাসের টিচাররা কিভাবে, মানে স্টুডেন্টরা কিভাবে একটা এলাকা সম্পর্কে আইডিয়া পাবে, জনগণ সম্পর্কে আইডিয়া পাবে, সেটা নিয়ে একটা প্রজেক্ট ওয়ার্ক ছিল। এখন ওই প্যাসেজের পরের প্যাসেজটা হচ্ছে এটা, দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস, ওয়ান গ্রুপ লিডার সেস। ওখানে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছিল প্রজেক্টের কাজগুলোকে। এর মধ্যে ওয়ান গ্রুপ লিডার সেস, একটা গ্রুপ লিডার বলে, দ্য স্কারসিটি অফ ফুড উইল বি এ সিরিয়াস প্রবলেম ইন দ্য ইয়ার্স এহেড। একটা গ্রুপ বলতেছে যে দ্য স্কারসিটি অফ ফুড, খাদ্যের অভাব, খাদ্যের ঘাটতি, উইল বি এ সিরিয়াস প্রবলেম, একটা বড় ধরনের সমস্যা হবে, ইন দ্য ইয়ার্স এহেড, সামনের বছরগুলোতে। It is true that our agriculturists have developed new varieties of rice and its কি হবে? New varieties, its per acre production has definitely increased. এটা সত্য যে আমাদের কৃষিবিদরা উন্নত করেছে, বিভিন্ন ধরনের রাইসের যে বিভিন্ন ধরনের প্রকার আছে সেগুলো, এবং ইটস পার একর
প্রোডাকশন হ্যাজ ডেফিনেটলি ইনক্রিজ। আবার প্রতি একরের মধ্যে প্রোডাকশনটা অবশ্যই বৃদ্ধি পেয়েছে। যেমন ধরো আগে যে আমরা ধানগুলা উৎপাদন করতাম, এখানে আগে আমরা ওই মানে এখন যে তোমার হাইব্রিড যে ফসলগুলো এসেছে, হাইব্রিড যেই সবজি শাকগুলো হয়, এগুলাতে খেয়াল করে দেখো তোমরা, আগে যেভাবে উৎপন্ন হতো, যেভাবে উৎপাদন হতো, এর চেয়ে কিন্তু অনেক গুণ বেশি এখন। কেন? এটা সাইন্টিফিক্যালি ডেভেলপ হওয়ার কারণে। বুঝতে পেরেছ? জি আগে স্যার। আগে কিছু কিছু জায়গার মধ্যে পানির কারণে ধান চাষ করতে পারতো না মানুষ। কেন? সারা সারা বছর এই মাঠগুলাতে, ফসলের জমিগুলাতে পানি থাকতো। তারপরে বিজ্ঞানীরা চিন্তা করলো যে পানির মধ্যে কিভাবে ধান চাষ করা যায়, পানির মধ্যে কিভাবে ধান এগুলা উপরে উঠে, মানে ধানগুলো উপরে থাকবে, ওই ধানের যে গাছটা সেটা নিচের দিকে থাকবে, এভাবে করা যায়। এরকম একটা গবেষণা করে ওরা ফসল বের করেছে, বের করেছিল, একটু বীজ বের করেছিল, অর্থাৎ পানির মধ্যেও ধান চাষটা করা যাবে। এরকম করতে করতে যেমন ধরো আগে 6 মাস চাষ হতো, আর 6 মাস জমিগুলো বসে থাকতো, জমিতে কিছু হতো না পানির কারণে। কিন্তু বর্তমানে সাইন্টিফিক্যালি ডেভেলপ হওয়ার কারণে, কৃষিবিদরা বিভিন্ন কিছু ডেভেলপ করার কারণে কিছুতে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এই উৎপাদনগুলো বেড়ে যাচ্ছে, এই কথাটাই বলছে এখানে। বাট দ্য রেট অফ ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন ক্যান নট কিপ পেস উইথ দ্য রেট অফ পপুলেশন গ্রোথ। কিন্তু যে হারে আমরা প্রোডাকশন বৃদ্ধি করতে, খাদ্য বৃদ্ধি করতেছি, এগুলা কিন্তু আমাদের পপুলেশন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার তুলনায় কি নয়, সাফিসিয়েন্ট নয়। অর্থাৎ এর চেয়েও বেশি পপুলেশনটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। দিস ইজ বিকজ আওয়ার ল্যান্ড ইজ ফিক্স। এটার কারণ হচ্ছে যে আমাদের জমি হচ্ছে যে ফিক্স করা, নির্দিষ্ট। জমি কি বৃদ্ধি পাচ্ছে? মানুষ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের জমিগুলো তো বৃদ্ধি পাচ্ছে না, ওগুলো ফিক্স করা। বরং কি হচ্ছে, আমাদের ফসলের জমিগুলা নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি ইন্ডাস্ট্রি তৈরি করার কারণে। ফর এক্সাম্পল দেখো, উই ক্যান নট ইনক্রিজ ইট while our population is increasing rapidly. আমরা it it we cannot increase it, এটা হচ্ছে আমরা we cannot increase food, আমরা খাবার তৈরি করতে পারতেছি না, আমরা খাবার বৃদ্ধি করতে পারতেছি না, while our population, যখন আমাদের পপুলেশনটা র্যাপিডলি বৃদ্ধি পায় তখন। Another group leader comes up with the housing problem in the country. আর একটা গ্রুপ লিডার বলতেছে যে দেশের মধ্যে যে আবাসনের সমস্যা, হাউজিং প্রবলেমের সমস্যা, ওইটা নিয়ে বর্ণনা করতেছে। which he says adds much to the food problem. যেখানে সে আরো বলেছে কি, মানে খাদ্যের সমস্যাও সে এখানে কি উল্লেখ করেছে। he says families are growing larger in size. ফ্যামিলিগুলা, পরিবারগুলো বড় হয়ে যাচ্ছে, and at the same time breaking into smaller families. এবং ছোট ফ্যামিলিগুলো কি হয়ে যাচ্ছে, না ফ্যামিলিগুলো ভেঙে স্মল, ছোট্ট ফ্যামিলিতে পরিণত হয়ে যাচ্ছে। ইজ এ স্মলার ফ্যামিলি নিডস এ সেপারেট হাউস টু লিভ ইন। প্রত্যেকটা ছোট্ট ফ্যামিলির জন্য, একক পরিবারের জন্য এখানে প্রত্যেকজন ঘরের দরকার, আলাদা আলাদা করে ঘরের দরকার, আবাসনের দরকার। অলসো দ্য অ্যারাইভাল ফিল্ডস আর বিং ডিভাইডেড বাই দিস স্মলার ফ্যামিলিজ অ্যামাং দেমসেলফ। যেমন ধরো একটা ফ্যামিলিতে 3টা ফ্যামিলি আছে, একসাথে বসবাস করতো, ওরা আলাদা আলাদা সেপারেট হয়ে যাওয়ার কারণে ওরা 3টা আলাদা ঘর করতেছে, তাহলে ওদের যে জমিগুলা ছিল সেই জমিগুলো এখন পাক হয়ে গেল না, তাহলে জমিগুলো এখন ছোট হয়ে গেল, এই কথাটা এখানে বলছে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ। আর জমিগুলোতে কি হচ্ছে, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ তৈরি করা হচ্ছে, হুইচ অকুপাই এ কনসিডারেবল পোর্শন অফ আওয়ার ল্যান্ড, যেটা আমাদের ল্যান্ডের, আমাদের জমির একটা বড় ধরনের জমিকে কি করে ফেলতেছে, ইন্ডাস্ট্রি পরিণত করে ফেলতেছে, অর্থাৎ এখানে ফসলি জমিগুলো আর থাকতেছে না। সো ওয়াইল, তাই যখন উই নিড মোর ল্যান্ড টু গ্রো মোর ফুড, টু ফিড মোর মাউন্ট, আওয়ার ল্যান্ড ইজ শ্রিঙ্কিং ডে বাই ডে। যেখানে আমাদের বেশি পরিমাণ খাবারের জন্য, বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করার জন্য যেখানে আমাদের জমির দরকার ছিল, সেখানে আমাদের জমি কি হয়ে যাচ্ছে, উল্টা কমে যাচ্ছে দিনের পর দিন। বুঝতে স্যার পেরেছ? শ্রিঙ্কিং হচ্ছে কি? কমে যাওয়া, হ্রাস পাওয়া। বুঝতে পেরেছ? জি স্যার। No way, another student argues.
আরেকটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলতেছে ওর সাথে এটা কি দিচ্ছে, মানে আর্গিউস, মানে তর্ক বিতর্ক করা আর কি। ট্রিজ আর বিং কাট, হিলস আর বিং ক্লিয়ার্ড, অ্যান্ড ওয়াটার বডিজ আর বিং ফিল্ড আপ। এখানে ও বলতে চাচ্ছে যে গাছগুলো কেটে ফেলা হচ্ছে, তারপরে তোমার পাহাড়গুলাকে ওখান থেকে গাছগুলাকে উজাড় করা হচ্ছে, ক্লিয়ার করে ফেলা হচ্ছে, অ্যান্ড ওয়াটার বডিজ আর বিং ফিল্ড আপ, এবং ওয়াটার যে জায়গাগুলো আছে বডি এগুলো কি করা হচ্ছে, ওয়াটার বডিজ আর বিং ফিল আপ, এগুলা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। অল টু মিট দ্য নিডস অফ টু মেনি পিপল, অল টু মিট দ্য নিডস অফ টু মেনি পিপল, এগুলো সবকিছু করতেছে কি কারণে বলো, মানুষের প্রয়োজনে। যত বেশি মানুষ তত বেশি এই সমস্ত জিনিসগুলোর প্রয়োজন। থ্যাংক ইউ স্টুডেন্টস। মিসেস চৌধুরী শেষ। মিসেস চৌধুরী বললো যে হ্যাঁ তোমাদেরকে ধন্যবাদ, ইউ আর কোয়াইট রাইট, তোমরা কি আছো, তোমরা সঠিক আছো, মানে তোমরা যেগুলো বলতে চাচ্ছ কথাগুলো ঠিক আছে। লেট মি টেল ইউ অ্যাবাউট দিস ভিলেজ হোয়ার আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ, আমাকে বলতে দাও এই গ্রাম সম্পর্কে যেখানে আমি বড় হয়েছি এবং জন্মগ্রহণ করেছি। থিংস ওয়ার নট লাইক দিস ইন দ্য পাস্ট, বিষয়গুলো কিন্তু ওয়ার নট লাইক এরকম নয়, দিস ইন দ্য পাস্ট অতীতে এরকম ছিল না। আই রিমেম্বার অ্যাজ এ চাইল্ড, আমি শৈশবকাল, মানে আমি শিশু হিসাবে আমি আমার শৈশবকালকে স্মরণ করতে পারি। দ্য ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, গ্রামগুলো খুব সুন্দর ছিল। দ্য গ্রিন ফেডি ফিল্ডস অ্যান্ড ইয়েলো মাস্টার্ড ফিল্ডস সিম টু বি আনএন্ডিং। হ্যাঁ, মানে এগুলোর কোনো শেষ ছিল না, প্রচুর পরিমাণে ছিল শস্য। তোমার গ্রিন ফেডি বলতে ধান ক্ষেত, তারপর তোমার যে শস্যের যে ফিল্ডগুলো এগুলোর কোনো শেষ ছিল না। মানুষ এগুলা জায়গায় খালি ছিল, আগে ঠিকভাবে কি করতে পারতো না, শস্য উৎপাদনও করার জন্য প্রচুর জায়গা ছিল, কিন্তু মানুষ এতগুলো জায়গা ব্যবহারও করতে পারতো না, এরকম অবস্থা ছিল। দে ইউজ টু ওয়েভ অ্যান্ড ডান্স ইন দ্য ব্রিজ, তারা সবসময় কি করতো, আনন্দ করতো, মজা করতো। কোথায়? গ্রামের ইয়াতে, গ্রামের বিভিন্ন খোলা জায়গায় কিংবা প্রকৃতিতে। দেয়ার ইউজ টু বি আ উড ইন দ্য নর্দার্ন সাইড অফ দ্য ভিলেজ, দেয়ার ইউজ টু বি আ উড, এখানে প্রচুর পরিমাণে কি ছিল, কাঠ ছিল। ইন দ্য নর্দার্ন সাইড অফ দ্য ভিলেজ, আমাদের গ্রামের তোমার উত্তর দিকে। দেয়ার ওয়াজ এ টল ট্যামারিন্ড ট্রি ইন দ্য মিডল অফ দ্য উড, একটা এখানে উড বলতে তোমার ইয়া বোঝাচ্ছে, বনকে বোঝাচ্ছে, বন বোঝাচ্ছে। বনের মাঝখানে কিংবা বাগানের মাঝখানে একটা বড় লম্বা, হ্যাঁ, তেঁতুল গাছ ছিল। তারপর তোমার অলসো দেয়ার ওয়াজ এ বিগ বানায়ান ট্রি হুইচ লুক লাইক এ হিউজ গ্রিন আমব্রেলা উইথ ইটস এরিয়াল রুটস হ্যাঙ্গিং ডাউন। এখানে দেখো, এখানে আবার একটা কিছু ব্যানায়ান ট্রি ছিল, যেটা দেখতে মনে হতো একটা বড় আমব্রেলার মতো, অর্থাৎ চতুর্দিকে গাছের শাখাগুলা চতুর্দিকে আমব্রেলার মতো ছড়িয়ে ছিল। উইথ ইটস এরিয়াল রুটস হ্যাঙ্গিং ডাউন, ওইটার যে রুট ছিল এটা সব দিকে কি করা আছে, সব দিকে ধরে আছে, এরকম অবস্থা ছিল। আই অফেন ইউজ টু গো দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের নিয়ে প্রায় ওখানে যেতাম। উই উড অফেন হ্যাভ পিকনিক দেয়ার, আমরা অনেক সময় এখানে কি করতাম, পিকনিক করতাম। ওয়েল দ্য বয়েজ উড ক্লিম দ্য tamarind tree and pick some tamarinds. I and my best friend Rima used to swim from the hanging roots. ওই যে আমরা গাছের শাখা ধরে দিই না, ওগুলো কি বলে যে ঢুলি না আমরা এখানে, দোলনার মতো, এগুলাও করতো ওরা ওখানে গিয়ে। তারপরে মাঝে মধ্যে তোমার ট্যামারিন্ড গাছে উঠে ওখান থেকে কিছু পাতা কিংবা ওরা কিছু এই ঢাল ছিঁড়ে কেটে নিত, এগুলো বলতে চাচ্ছে আর কি। তারপরে ওখানে এই বাট নাও লুক, কিন্তু দেখো, দ্য উড ইজ গন, কিন্তু এখন এই গাছটা এখন নাই, এই বনটা এখন এখানে নেই। দ্য বিউটি অফ দ্য ক্রপ ফিল্ড ইজ স্পয়েলড বাই দ্য আনপ্ল্যান্ড হাউসেস বিল্ড হেয়ার অ্যান্ড দেয়ার, যেখানে সেখানে অপরিকল্পিত বাসস্থান করার কারণে এই যে ক্রপস ফিল্ডগুলো, শস্যের যে ফিল্ডগুলো সেগুলা নষ্ট হয়ে গেছে। তারপর তোমার গাছপালাগুলো কেটে ফেলা হয়েছে, এই কথাটাই বলতে চাচ্ছে এখানে। মোটামুটি পরিবেশের যে একটা ক্ষতি, সেই বিষয়টা এখানে বলতে চাচ্ছে। আমরা এখন কোয়েশ্চনে যাব। দেখা যায় কোয়েশ্চন। জি স্যার। শিমু মুনা, অ্যান্সার বলো এটার।
What is the expression? The rate of increase in food production cannot keep pace with the rate of population growth. Correct. One minute. The rate of population growth is higher than that of increase in food production. Okay, thank you so much. Imam Hussain, can you hear me? Imam Hussain, ইফতেখার তাসিন, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে এটা অ্যান্সার বলো। দুই নাম্বারটা অ্যান্সার বলো। হুইচ অফ দ্য ফলোইং ডাজ ডেসক্রাইব দ্য সিমিলারিটি বিটুইন স্কারসিটি অফ ফুড অ্যান্ড হাউজিং প্রবলেম? কোন এখানে সিমিলারিটি বলো। Result of overgrowing population, result of population, result of growth rate, result of increase in families, কোনটা বলো? কোনটার কারণে করতেছে? Result of overgrowing population. কি তুমি তোমাদের ওই ছেলে, আমি কাকে বলছি, দুজন লিভ করে দিয়েছে, দেখছো? কোয়েশ্চেন করার সাথে সাথে দুজন লিভ দিছে। এ হলো তোমাদের অবস্থা, কোয়েশ্চেন করলে লিভ। কি করতাম বলো তো? আমি যদি শুধু স্লাইড দেখে দেখে তোমাদেরকে পড়ায় যাই, এই পড়ার কোনো মান আছে বলো? স্যার ওরা তো কিছু করতেছে না, মনে হয় শুয়ে শুয়ে ক্লাস করতেছে। সেটাই তো বুঝতেছি। এখন দেখো, আমি এভাবে কিছু তোমাদের একটু পার্টিসিপেশনটা কেন দরকার এখানে বলো তো? অবশ্যই অনলাইন ক্লাসে তোমাদের পার্টিসিপেশন দরকার এখানে। কেন? তোমাদের বোরিং লাগবে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমি যদি স্লাইডগুলো দেখাই গেলে তোমরা কোনো বেনিফিট পাবে না। তুমি এক সাইড থেকে বলেই যাবো আর তোমরা এক সাইড থেকে শুনেই যাবা, এখানে কোনো বেনিফিট পাবে না কিন্তু। বুঝতে পেরেছ? এই জন্য আমি তোমাদের কিছু কোয়েশ্চেন করি, পেসেজটা আমি পড়ে দিলাম, এমসিকিউ গুলো তোমরা বলো, অন্ততপক্ষে একটা জিনিস ক্লিয়ার হবে। একঘেয়েমি হয়ে যাবে পড়ালেখাটা, নাহলে শুধু আমি সবকিছু আমি বলে যাই। এখন আমি যদি সবকিছু বলে যাই কিন্তু তোমরা থাকবে ক্লাস, আমি জানি। এখন 11 জন ছিল, এখন 9 জন হয়ে গেছে কোয়েশ্চেন করার সাথে সাথে। জান্নাতুল আকি, 3 নাম্বারটা বলো। Which of the following word describe our agricultural production? কোনটা আমাদের এগ্রিকালচার প্রোডাকশন সে বেশি ডেসক্রাইব করে বলো? ইনক্রিজ, ডিক্রিজ, লিজ? হ্যাঁ, এগ্রিকালচার প্রোডাকশনটাকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে কি হবে? ইনক্রিজড। ঠিক আছে, ও চলে গেছে। ও চলে না, গেছে। আছে। না না, আছে আছে। একে অ্যান্সার বলো নাই? না। জান্নাতুল আকি, তুমি আনমিউট করে কথা বলো, আনমিউট করো। শুনতেছে না মনে হয় আমাকে। তাহলে কি যায়? ইমাম হুসাইন, ইমাম হুসাইন, জি স্যার। 4 নাম্বারটা বলো। হুইচ অফ দ্য ফলোইং, 3 নাম্বারটা ইনক্রিজ বলছি আমি। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট লার্জ ফ্যামিলিজ? 4 নম্বর অ্যান্সার বলো। Living together on a big plot of land. বুঝি নাই। 4 নাম্বারটা ডি। লিভিং টুগেদার অন এ বিগ প্লট টু ল্যান্ড হবে না। ব্রেকিং ইনটু স্মল ফ্যামিলিজ হবে। অর্থাৎ ওই বড় পরিবারগুলো ভেঙে গিয়ে ছোট পরিবারে পরিণত হচ্ছে। তাও দেখো, উই ক্যান নট ইনক্রিজ ইট, হোয়াট ডাজ ইট রেফার টু? উই ক্যান নট ইনক্রিজ ইট, আমি তোমাদেরকে বলছিলাম ওখানে ইট মানে এখানে কাকে বোঝাচ্ছে? এটা বলবে ইমাম হুসাইন। ইমাম হুসাইন বলবে না, এটা নাফিস ইসলাম বলো। নাফিস, নাফিস বলো। নাফিস, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ বলো, 5 নম্বরটা বলো, অ্যান্সার বলো। এখানে ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? আমি পড়ার সময় বলে দিয়েছিলাম ইট মানে কি, কাকে রেফার করছে।
স্যার আওয়ার ল্যান্ড মনে হয়। বুঝি নাই। আওয়ার ল্যান্ড মনে হয়, আওয়ার ল্যান্ড। আওয়ার ল্যান্ড হবে নাকি আওয়ার, এখানে কি হবে বলো? হ্যাঁ আওয়ার ল্যান্ড। মনে হয় কেন বলতেছো? মনে হয় কেন বলার আছে বলো তো? The word swing in the passage stands. মিম বলো, মিম। The word swing in the passage. নুসরাত মিম। আইডি নাম্বার 1182 বলো। নুসরাত মিমকে বলছি তুমি একটু আনমিউট করে কথা বলো। এই নাম্বারটা হবে না? পেন্ডুলেট। হ্যাঁ পেন্ডিউলেট, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। রায়হান বলো তো, রায়হান। স্পয়েল, স্পয়েল কুড বি বেস্ট রিপ্লেসড বাই। রায়হান বলো, আনমিউট করো, প্রথমে আনমিউট করে কথা বলো। তোমাদেরকে যখন আমি কোয়েশ্চেন করবো তখন তোমরা প্রথমে আনমিউট করবা, তারপরে কথা বলবো। রায়হান আমাকে শুনতে পাচ্ছ? এই যে সাইব বলো তো, স্পয়েল শব্দটা তো কি? স্পয়েল, সাইব বলো। রায়হান ঘুমাচ্ছে, কেন? অনেকে ঘুমায়, ঘুমায় ক্লাস করে তো বিছানা থেকে শুয়ে শুয়ে, এটাই সমস্যা। স্যার স্পয়েল মানে স্ম্যাশ হবে মনে হয়। স্পয়েল মানে কি হবে? স্ম্যাশ। না, MAR, মার হবে এখানে। ঠিক আছে, স্পয়েল তো ধ্বংস করা, নষ্ট করা। এই প্যাসেজ, এই কোয়েশ্চেন গুলো তোমরা নিজেরা পড়বে, কেমন? এগুলো প্যাসেজ আছে, প্যাসেজ থেকে অ্যান্সার গুলো বের করবা, অ্যান্সার গুলো বের করে পড়বা, প্র্যাকটিস করবা, 2-3 লাইনের মধ্যে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এবং আমি বলছি না, এগুলো অনেকবার বলা হয়েছে এই প্রশ্ন, এই কোয়েশ্চেন গুলো নিয়ে। এটা একটু দেখো, তোমাদের আনসিন প্যাসেজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উনি হচ্ছে যে ইংরেজি সাহিত্যে একজন বিখ্যাত কবি, বুঝছো? ওনাকে বলা হয় যে পোয়েট অফ নেচার বলা হয়, পোয়েট অফ নেচার। আমি একটু পড়ছি, সবাই একটু খেয়াল করো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স 5 সন। তার বাবার 5 জনের মধ্যে দ্বিতীয় ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হি ওয়াজ বর্ন এট চাম্বারল্যান্ড অন এপ্রিল 4, 1770। 1770 সালে এপ্রিলের 24 তারিখ তোমার কাম্বারল্যান্ডে জন্মগ্রহণ করেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। When he was 8 years, যখন সে 8 বছর, his mother died, তার মা মারা গেল, and in the same year he was sent to the grammar school of the Hawkshead grammar school তাকে পাঠানো হলো পড়ালেখা করার জন্য। Wordsworth's father died 5 years after his কি বলতো? ওটা তো আমার এখানে একটা লেখা উঠে গেছে। After his mother's death. হ্যাঁ, after His mother's death. হ্যাঁ, ঠিক আছে। Wordsworth Wordsworth speaks of his father as having never recovered his usual cheerfulness after the loss of his mother. In 1787, he entered into St. John's College at the University of the Cambridge, where he studied 4 years until he took his BA degree. এগুলো বুঝছো, ডিগ্রিগুলো মনে রাখবে, কোথায় থেকে কোথায় ডিগ্রি নিচ্ছে এবং কত সালে নিচ্ছে। In 1786, 2 sets of his purchases were published, and 1789 he finished writing the Evening Walk. এটা একটা ইভিনিং ওয়াক লেখা, এটা শেষ করলো। ইভিনিং
ইভিনিং ওয়াক লেখাটা শেষ করলো। Of his Cambridge friend, the chief was Robert Jones, with whom he undertook the walking tour in France and Switzerland 1790। এই সালগুলো মনে রাখবে। তার বন্ধুর সাথে, তার একজন চিফ বন্ধু ছিল রবার্ট জনস, তার সাথে সবসময় থাকতেন এবং ওরা কি করতেন, হাঁটতেন, ভ্রমণ করতেন। ফ্রান্স এবং সুইজারল্যান্ডে গেল 1790 সালে। 40 years later, 4 বছর পরে, জনস looked back to that journey as golden spot of his life. At the end of the November 1791, he went to France for learning French and stayed there till the end of the November. ওখানে আবার ফ্রান্স ভাষা শেখার জন্য সেখানে অবস্থান করেছিল প্রায় 1792 সাল পর্যন্ত। Both descriptive sketches and an evening walk were published in ডেসক্রিপটিভ স্কেচেস এবং ইভিনিং ওয়াক একসাথে পাবলিশ করা হয়েছিল কত সালে? 1793 সালে। ইন দ্য সেম ইয়ার, ইংল্যান্ড ডিক্লার্ড ওয়ার আপন ফ্রান্স, হুইচ শকড হিম মাচ। ওই কি বছরে ইংল্যান্ড কি করেছে? ফ্রান্সের সাথে একটা যুদ্ধ ঘোষণা করেছে, যেটা তাকে আঘাত করেছিল। বুঝতে পেরেছ? পরবর্তী প্যারাটা তোমরা নিজেরা পড়ো। এটা in 1795 he began and 1796 he finished the Borderers, the publication of the lyrical ballad. হ্যাঁ বলো। আমি পড়বো। হ্যাঁ পড়ো। In 1795 he began and in 1996 he finished the Borders, the publications of the lyrical ballads. The Borderers এটা। আচ্ছা, Borderers, the publication of the lyrical ballads in collaboration with Coleridge in 1798 constitute the most important event in the history of English poetry. A new edition of the lyrical ballads was called for in 18. A third edition appeared in 1802 and fourth in 1805. The date of his brother John Wordsworth in the same year had affected him deeply. By 1807, in fact, his last work was done, and after 1835 till his death, Wordsworth published nothing new in poetry. হ্যাঁ দেখো, ইংরেজি সাহিত্যের একটা রোমান্টিসিজম আছে, সেটা হচ্ছে তোমার 1798 সাল থেকে শুরু হয়েছে। 1798 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলরিজ মিলে একটা কবিতার বই বের করছিল। এই বইটার নাম হচ্ছে যে লিরিক্যাল ব্যালেডস। ওই লিরিক্যাল ব্যালেডসটা বের হওয়ার সাথে সাথে ইংরেজি সাহিত্যে রোমান্টিসিজমের সূচনা হয়েছে। ইংরেজি সাহিত্যে কি হয়েছে? রোমান্টিসিজমের সূচনা হয়েছে। ওখানে রোমান্টিক কবিগুলা কিরকম হবে, রোমান্টিক যুগের ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে, বৈশিষ্ট্যগুলো কিরকম হবে, সেগুলো বর্ণনা করা আছে। বুঝতে পেরেছ? এবার আসো। আর ওকে বলা হয় যে পোয়েট অফ নেচার বলা হয়। ওয়ার্ডসওয়ার্থকে কি বলা হয়? পোয়েট অফ নেচার বলা হয়। আর ওর একটা থিওরি আছে, এটা হচ্ছে প্যান্থিজম। ওর একটা থিওরি আছে, এই থিওরির নাম হচ্ছে কি? প্যান্থিজম। ঠিক আছে? প্যান্থিজম মানে হচ্ছে কি জানো? উনি বলতে চাচ্ছে যে গড রিমেইনস অন এভরি ন্যাচারাল থিং। অর্থাৎ ও বলতে চাচ্ছে যে গড প্রকৃতির প্রত্যেকটা বিষয়ের মধ্যে অবস্থিত। তুমি গাছের পাতা, গাছের ডাল, তুমি যে করে তাকাও না কেন, নদীর দিকে তাকাও, তুমি যদি চিন্তা করো সেখানে গডকে খুঁজে পাবে। ওনার একটা এরকম একটা থিওরি ছিল। বুঝতে পেরেছ? এটাকে বলা হয় ইংলিশে প্যান্থিজম। কি বলছি? এবার এটা করো। প্রথমে বলো, কে বলবা? আমি বলি, একজন একজন করে একটা একটা বলবা। এখানে প্রথমে বলবা সাজিনুর রহিম আবিদ। এক নম্বরটা অ্যান্সার বলো। আমরা তো প্যাসেজ পড়ছি। পারবে না? না পারলে আমাকে সরাসরি বল দিতে হবে, স্যার এটা আমি পারবো না, কারণ আমি এটা অন্যজনকে জিজ্ঞেস করবো। বুঝতে পেরেছ? চুপ করে বসে থাকিও না। পার্টিসিপেট আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। এখন কোয়েশ্চেন করতেছি তো। নুসরাত মিম, এক নম্বরটা অ্যান্সার বলো। এক নম্বর অ্যান্সারটা বলো।
নুসরাত নিম 1 নম্বর অ্যান্সার বলো। April 4, 1770. ওকে, থ্যাংক ইউ সো মাচ। নাফিস ইসলাম, নাফিস ইসলাম 2 নম্বর অ্যান্সার বলো। পারবে না? জান্নাতুল আকি 2 নম্বর অ্যান্সার বলো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এডুকেশন কি হয়েছে 1787 সালে কি ঘটেছিল বলো। জান্নাতুল আকিকে বলছি। পারবে না? না পারলে বলে দাও, আমি পারবো না স্যার। এটা এই কথাটা বললে তো হয়ে যায়। শিমু মোনা বলো তো 2 নম্বরটা। William Wordsworth Education entered into St. John's College. ওকে, এখানে বের করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে সালগুলা, ঠিক আছে? এত সালে কি ঘটেছিল সেটা। তারপরে বলবা ইমাম হুসাইন। ইমাম হুসাইন আমাকে শুনতে পাচ্ছ? 3 নম্বর, হ্যাঁ এটা বলো, 3 নম্বরটা বলো। আন্ডারটুক দ্য ওয়াকিং ট্যুর ইন 1790। এখানে প্লেস বলতে হবে, প্লেস, স্থানের নাম বলো। তারা একটা ট্যুর করেছিল কোথায়? এটা ফ্রান্স এন্ড সুইজারল্যান্ডে। কোথায় করছিল? France and Sweden. And Switzerland. হ্যাঁ, 4 নম্বরটা বলো। 4 নম্বরটা কে বলবে বলো তো? কেউ একজন বলো, স্বেচ্ছায় বলো 4 নম্বরটা। আমি বলি In 17, in 1798. 1798, হ্যাঁ এখানে সাল খুঁজছে। তারপরে নাফিস, আমি একদম কিছু বলতে চাই না। নাফিস। স্যার সবগুলো ঘুমাচ্ছে। সাইফ 5 নম্বরটা বলো। 5 নাম্বারটা হ্যাঁ দেখো, আমি আগে বলে দিই তোমাকে। দেখো, কনস্টিটিউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট 4 নম্বরে বলা হয়ে গেছে অলরেডি 1798 সালে। ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি। ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি কি হয়েছে বলো। এরপর হচ্ছে তার কোলাবরেশন উইথ মানে কার সাথে হবে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ করছে। হ্যাঁ ঠিক আছে, বুঝছো তো তুমি। কার সাথে হবে সেটা বলছো যে, কার সাথে মিলে করছে এটা। ইন কোলাবোরেশন উইথ, কার সাথে মিলে করছে এটা বলো। ঠিক আছে, কর্লিজের সাথে মিলে করছে এটা। তার কার সাথে? কোলরিজ, ওর নাম হচ্ছে, ফুল নাম হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিজ। স্যামুয়েল টেইলর টেলর কোলরিজ, এসটি সংক্ষেপে এসটি কোলরিজ বলা হয়। এসটি কোলরিজ। কলেজ। ইংরেজি সাহিত্যে এগুলো ইংলিশ লিটারেচার আছে আর কি। এটা একটু দেখো। Our Parliament House. One of most এটা আমি বলছি, একটু সবাই মনোযোগ দিয়ে শোনো। আওয়ার পার্লামেন্ট হাউস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটাকুলার বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের সংসদ ভবনটা হচ্ছে পৃথিবীর একটা অন্যতম দর্শনীয় একটা বিল্ডিং। ইট ওয়াজ ডিজাইনড বাই দ্য ফেমাস আমেরিকান আর্কিটেক্ট লুইস আইকন। এটা হচ্ছে বিখ্যাত লুই আইকন দ্বারা ডিজাইন করা একটা আর্কিটেকচার। যারা স্থপতি তাদেরকে ইংলিশে বলা হয় যে আর্কিটেক্ট। কি বলছি? architect. আর স্থাপত্য কর্মটাকে বলা হয় যে ইংলিশে আর্কিটেকচার। কি বলা হয়? আর্কিটেকচার। আর যারা এটা বানায় তাদেরকে বলা হয় আর্কিটেক্ট। মনে রাখিও। দ্য বিল্ডিং ইজ সারাউন্ডেড বাই অ্যান আর্টিফিশিয়াল লেক কল্ড দ্য ক্রিসেন্ট লেক। সংসদ ভবনের চতুর্দিকে একটা তোমার আর্টিফিশিয়াল লেক আছে, কৃত্রিম লেক আছে, এটার নাম হচ্ছে ক্রিসেন্ট লেক। ঠিক আছে। ইট ওয়াজ ইনঅগুরেটেড ইন দ্য ইয়ার 1982। 1982 সালে এটার কি করা হয়েছে? সূচনা করা হয়েছিল। The first parliamentary session was held on February
দ্য সেম ইয়ার। Same year. হ্যাঁ, একই বছর এখানে পার্লামেন্টারি সেশনটা কি করা হয়েছে, আয়োজন করা হয়েছে, বুঝতে পেরেছো? 1982 সালে। তারপরে আচ্ছা, আমাদের রিঅ্যারেঞ্জ এটা তোমরা নিজেরা করে নিবা, ঠিক আছে? স্যার রিঅ্যারেঞ্জ কি আমাদের শর্ট সিলেবাসে আছে? শর্ট সিলেবাসে রিঅ্যারেঞ্জ কি বাদ দিছে নাকি? বাদ দেয় না মনে হয়? দিছে? তুমি শিওর? স্যার আমি তো দিছে বলতে পারতেছি না। স্যার আমার তো মনে হচ্ছে যে 1 to 6 আইটেম পর্যন্ত আছে, 7 তো মনে হয় নাই। জি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাদ যাবে আর কি, আমরা যেহেতু করছি কয়েকটা করে নিই। এটা তোমরা নিজেরা করবা তাহলে, ঠিক আছে? করবো না। করবে না যে? কেন? করে ফেলে এগুলা, প্র্যাকটিস করে ফেলো। জানি না কি অবস্থা হয়, বুঝছো? এখন করতেছেন 2021 সালে যারা পরীক্ষা দিবে তাদের কি অবস্থা সেটাও জানি না, তাদের কোনো কি শেষ পর্যন্ত স্যার স্যার পরবর্তীতে এটা ওদেরটা মনে হয় অটো পাস দিবে। বুঝতেছি না, কোনো দেখি না, শিক্ষামন্ত্রী কথাবার্তা তো দেখতেছি অন্যরকম।